তখন বেলা পড়ে এসেছে। বাইরে এইমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পথঘাট ভিজে একেবারে একাকার। আমি, বাবা আর মা বাইরে বারান্দায় বসে আছি। আবছা অন্ধকারে চারদিকটা ঢাকতে শুরু করেছে। এই অন্ধকারে দেখতে পেলাম আমাদের বাড়ির দিকে কে যেন একটা এগিয়ে আসছে। এই ঘোর সন্ধ্যাবেলা আবার কি এলো? দেখে তো চেনার জন্যে। কে লোকটা? বলতে বলতে লোকটা সামনে চলে এলো। মাঝ বয়সী একটা লোক, বেশ সাবধানে আস্তে আস্তে পা ফেলে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কি যেন বলবে বলবে করছে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই ভর সন্ধেবেলা কোথা থেকে এলে? আমি যোগেশ, বড় বিপদে পড়ে এসেছি। আজ রাতটা যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন বড় উপকার হতো। আমাদের এইটুকু ঘর, তার উপর আবার আমরা 4 জন লোক। তোমাকে কোথায় থাকতে দিই বলো তো? তার থেকে তুমি না হয় অন্য কোথাও চলে যাও। না, এমন করবেন না। একে তো সন্ধে হয়ে গেছে, তখন আমি আর আশ্রয় কোথায় খুঁজবো? আমার কোনো খাবার চাই না, শুধু আজকে রাতটা কাটানোর মতো একটা আশ্রয় চাই। কথা দিচ্ছি কাল সকালে আমি চলে যাব। ঠিক আছে, আমাদের বাইরের এই জায়গাতে থাকতে হবে, এছাড়া ভিতরে জায়গা নেই। পারবে তো এখানে থাকতে? পারবো, খুব পারবো আমি। সন্ধ্যের ঠিক পর পর বাবা প্রতিদিন গ্রামের সবচেয়ে জমজমাট চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে একটু সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে আসে। আজ আমি বাবার সাথে গেলাম। বেশ খানিক সময় বাবার সাথে চায়ের দোকানে বসে একটু বাইরে হাঁটাহাঁটি করে যখন ফিরে আসি, ঠিক তখনই আমাদের সামনে একটা পাগল কিসিমের একটা লোক হুমড়ি খেয়ে পড়ে। আরে আরে, হচ্ছেটা কি? একেবারে হুমড়ি খেয়ে পড়ছো, কি যাও? বাবু, মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন বুঝি? হ্যাঁ। ভালো ভালো, কিন্তু বাবু আমি তো আপনার কপালে স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার সময় খারাপ যাচ্ছে। আজই আপনি এক ভয়ঙ্কর বিপদে পড়বেন। এই বিপদ থেকে বাঁচা যে বড় কঠিন। বাবা কি সব বলছে? কি সব বলছো? যাও তো, পথ ছাড়ো, আমাদের যেতে দাও। যত সব পাগলামি। এই তাবিজটা নিয়ে যান বাবু, এটা তোমাদের জীবন বাঁচাবে। নিয়ে যান, তোমাদের যে বড় বিপদ। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। আচ্ছা দাও, দেখি তোমার তাবিজ কি কাজে লাগে। শোনো, আজ রাতে ঝড় উঠবে তোমাদের বাড়িতে। সে ঝড়ে ভুলেও দরজা খোলো না যেন। বাবা এক প্রকার জোর করে ওই পাগল কিসিমের লোকটার কাছ থেকে তাবিজ নিতে বাধ্য হলো। বাড়িতে আমার এক ছোট ভাই আছে, ওর নাম নয়ন। রাত হয়ে গেছে দেখে আমরা আর দেরি না করে বাড়ির পথ ধরলাম। কয়েক পা এগিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি সেই পাগল কিসিমের লোকটা রাতারাতি ভ্যানিশ হয়ে গেছে। বাবাকে দেখলাম সেই তাবিজটা নেড়ে চেড়ে দেখছে। বাড়ি ফিরে দেখি সেই আগন্তুক যোগেশ নামের লোকটা বারান্দায় বসে আছে। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? পারবে তো থাকতে? না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, বেশ থাকতে পারবো। আপনাদের অনেক ধন্যবাদ। রাতে খাওয়া দাওয়া শেষ হলো। ওই লোকটাকেও খাবার দেওয়া হলো। সে আদৌ খেয়েছে কি খায়নি তা দেখতে পারিনি, কারণ তার খাবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাত গভীর হলো, আমরা সবাই শুয়ে পড়লাম। নয়নের ওই লোকটিকে দেখে বড় কৌতূহল হলো। সবাই তো আর মিষ্টি করে কথা বলবে না নয়ন, এক একজন এক এক রকম। আমি কিন্তু নয়নের কথার সাথে একমত। তোমরা তো বাড়িতে ছিলে না, ওই লোকটার গলার স্বর হঠাৎ করে কেমন যেন পাল্টে যায়।
আমি তো বেশ ভয়ই পেয়ে গেছিলাম। আরে ও কিছু না, গলার স্বর ভয়ঙ্কর হতেই পারে, সবাই সমান না। তাছাড়া ও বাইরে বা আমরা ঘরের ভিতরে, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অনেক রাত হয়ে গেলে আমরা শুয়ে পড়ি। রাতে বেজায় ঝড় ওঠে। ঝড়ের তাণ্ডবে বাইরের ডালপালা ধুলোয় লুটিয়ে যেতে শুরু করে। বাইরে কেবল শো শো শব্দ হতে থাকে। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। একে একে উঠে পড়ে মা, বাবা আর নয়ন। বাইরে সেই লোকটা বোধহয় ডাকছে, কিন্তু গলার স্বর বড় কুৎসিত, বড় ভয়ঙ্কর। এই দরজা খোল, আমাকে ঘরে নিয়ে যা, আমাকে ঘরে নিয়ে যা তোরা। দরজা খোল, খোল বলছি। এ কি, তুমি আমাদের সাথে তুই তুকারি করে কথা বলছো কেন? আর গলাটা কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। আমি আগেই বলেছিলাম ওকে আমার তেমন সুবিধের মনে হয়নি। জানি না কোন আপদ এসে জুটেছে। আরে তেমন কিছু বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টিতেও ভিজে গেছে, তাই ওখানে আর থাকতে না পেরে ডাকাডাকি করছে। আমি গিয়ে দেখি। না, তুমি যাবে না, যা হয় হোক, গিয়ে তুমি ঘরে থাকো। আরে কিছু হবে না, তোমরাও দরকার হয় আমার সাথে আসো। এই বলে বাবা এগিয়ে গেল। আমরাও বাবার পিছু পিছু এগিয়ে গেলাম। দরজাটা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কি বিকট, কি ভয়াবহ দৃশ্য! ওই যোগেশ নামের লোকটা মাটিতে বসে আছে। তার গায়ে যেখানে বৃষ্টির জলের ঝাপটা এসে লাগছে সেখান থেকে চামড়া খসে পড়ছে, আর বেরিয়ে আসছে পচা গলা এক অন্য রূপ। আমাদেরকে দেখেই একটা বিকট আর্তনাদ করে ওঠে যোগেশ। আমাকে ঘরের ভিতর নিয়ে যা, আমি আর বাইরে থাকতে পারছি না। দরজা খোল। ওগো, এ কি সর্বনাশ হলো! আমি আগেই বলেছিলাম। বাবা, ওই পাগল কিসিমের লোকটা যা যা বলেছে তাই তো সত্যি হয়ে গেল। এখন কি করবে? সেই তাবিজ কোথায়? সে তাবিজ তো আমি আসার সময় ফেলে দিয়ে এসেছি। আমাদের কিছু বুঝে ওঠার আগেই যোগেশ আমার ছোট ভাই নয়নের এক হাত ধরে বিদ্যুৎ বেগে টান দিয়ে নিয়ে গেল। প্রচন্ড ব্যথায় নয়ন চিৎকার করে ওঠে। আমার সাথে আয়, আমি তোকে আমার ঘরে নিয়ে যাব, আমরা একসাথে থাকবো। আয় 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 আয়, আমার সাথে আয়। না না, আমার নয়নকে নেবে না। ওগো, তুমি আমার নয়নকে এনে দাও, ওকে নিয়ে গেল। এই বলে যোগেশ টানতে টানতে নয়নকে নিয়ে উঠোনে নেমে যায়। বাইরে তখনও বৃষ্টি সমান তালে হয়ে যাচ্ছে। সে বৃষ্টিতে যোগেশের সারা শরীর থেকেই সেই কুৎসিত কদাকার শরীর বেরিয়ে পড়ল। সেই শরীর রক্তের মতো লাল, জায়গায় জায়গায় কাটা ছেঁড়া দাগ। বাবা ঠায় দাঁড়িয়ে রইল, সে যেন কোনো মন্ত্রে বাধা হয়ে গেছে। এদিকে যোগেশ নয়নকে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা বিদ্যুৎ বেগের মতো আলোর ঝলকানি এসে যোগেশকে মাটিতে ফেলে দিল। আমরা তাকিয়ে দেখি সেই পাগল কিসিমের লোকটা দাঁড়িয়ে আছে, তার হাতে ঝুলছে একটা তাবিজ। আমার সামনে বসে কারো ক্ষতি করতে পারবি না তুই শয়তান, এই মর। এই বলে লোকটা তাবিজটা ওই যোগেশের গলায় পরিয়ে দেয়, আর তাতেই বৃষ্টির জলের মতো তার শরীরের সব মাংস রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে ভ্যানিশ হয়ে যায়। একসময় যোগেশ নামে ওই লোকের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমরা আপনাকে ভুল বুঝেছি, আর আপনি আজ আমাদের ছেলেকে বাঁচালেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। ও একটা অপশক্তি, প্রচন্ড বৃষ্টিতে হয়তো কোনো কবর থেকে উঠে এসেছে। কারোর ওপর খারাপ শক্তির প্রভাব থাকলে আমি তা ধরতে পারি। তাই তো ওই সময়ে আমি আপনাকে বলেছিলাম যে আপনি বিপদে পড়েছেন। ধন্য আপনার শক্তি, আপনি শুধু আমার ছেলের প্রাণ না, সেই সাথে আমাদের প্রাণও বাঁচিয়েছেন। আসুন, আমাদের ঘরে আসুন। আমরা ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু
পিছনে তাকিয়ে আর তাকে দেখতে পেলাম না। ঠিক সেই সময়ের মতো লোকটা ভ্যানিশ হয়ে গেল। আমরা আর এ নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলাম না। আমাদের নয়নকে বাঁচিয়ে এত বড় বিপদ থেকে আমাদের মুক্তি দিল, এতেই আমরা অনেক কৃতজ্ঞ।